যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে তা নাকচ করে হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য খাটো করতেই এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক রাহিদ এজাজ। জনাব রাহিদ এজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে ইরানে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে দুরকম তথ্য মিলছে, সেক্ষেত্রে ট্রাম্পের তথ্য কতটা নির্ভরযোগ্য? ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য। আমরা ক্ষয়ক্ষতি যদি বলেন, আমি ঠিক একটু পরে কানেক্ট হতে আপনাদের খবরের প্রথম অংশ তো দেখতে পারিনি। সেটা যদি আপনি সেটাকে আপনি পারমাণবিক স্থাপনাগুলোর কথা বলছেন না, সব মিলিয়ে ক্ষয়ক্ষতি কোনটার কথা বলছেন? হ্যালো, জনাব রাহিদ এজাজ, আপনি শুনতে পাচ্ছেন? না, আপনি ক্ষয়ক্ষতির কথা বলছিলেন। জি, ক্ষয়ক্ষতি বলতে কি আপনি পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি বলছেন নাকি পুরো যুদ্ধের ক্ষয়ক্ষতি ইরানের আমি পুরো সেটির কথা যুদ্ধের বলছেন? ক্ষয়ক্ষতির বিষয়টি আপনার কাছে জানতে আচ্ছা, চাইছিলাম। পুরো যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়গুলো যদি বলেন যে 13 জুন থেকে টানা 12 দিনের যেই লড়াইটা হয়েছিল বা যুদ্ধটা হয়েছে, সেখানে আমরা এখনই পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরো চিত্রটা খুঁজে পাওয়াটা দুষ্কর। এখন যেটাকে টার্নিং পয়েন্ট ধরতে পারে, আমি যদি বলি 21 জুন ভোরের কিছু আগে 30,000 পাউন্ড নিয়ে যে প্রায় 125টি জঙ্গি বিমান সমেত যে আহ বোমারু বিমান 3টি নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানে হামলা চালিয়েছে, সেটার ক্ষয়ক্ষতিটা কিন্তু খুব স্পষ্ট। ইভেন কি নিউ ইয়র্কের ম্যাগাজিন একটা কার্টুন করেছে যে ট্রাম্প যেমন বলছেন যে এটা তার স্পেকটেকুলার সাকসেস। এখন যে সাফল্যের কথা বলা হচ্ছে, সেখানে যদি বলা হয় যে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া, সেটির কোনো চিত্র পাওয়া যাচ্ছে না। এই কথাটা আমি এই জন্যই বলছি যে ওই 3 কেন্দ্রে হামলার পরে তেজস্ক্রিয়তার বিকিরণের বিষয়টি কিন্তু কেউ নিশ্চিত হতে পারেনি। এবং আপনার উইলিয়াম অ্যালবার্ট নামের একজন নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট নিয়ে কাজ করেন যুক্তরাষ্ট্রে প্রায় 2 দশক ধরে, তিনিই বলছেন ইরান অন্তত আইএডিজি কে বলেছিল তারা এই 3 স্থাপনা থেকে তাদের যে খুব যেটাকে বলা হয় এনরিচ ইউরেনিয়াম, সেগুলো সরিয়ে নিয়েছিল। তো যুক্তরাষ্ট্রের এই হামলায় স্থাপনাগুলো ক্ষতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এনরিচ ইউরেনিয়াম যদি সরিয়ে নিয়ে যায়, তার মানে তার যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা, সেটি কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়। তো এই হচ্ছে ক্ষয়ক্ষতির একটা দিক। আর যদি বলি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে মানুষের হতাহতের বিষয়টি, সেটি কিন্তু বিপুল। এখন পর্যন্ত গত রাতে রয়টার্সের যে খবর, সেখানে আমরা দেখছি ইরানের গণমাধ্যম কোট করে বলা হচ্ছে অন্তত 606 জন। এটাও কিন্তু আমি মনে করি খুবই কনজারভেটিভ এস্টিমেট। ইরানের মধ্যে একটা রেজিমেন্টিক সোসাইটিতে হত্যা, নিহত এবং আহত যে সংখ্যাটা দেয়, সেটাকে পুরো অ্যাকুরেট চিত্র ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তারপর নাম্বারটা 3 ডিজিটের, 606 জন, এবং আহত হয়েছেন 5,000। যদি আমরা বলি আবার ইসরায়েলের দিকে বলা হচ্ছে তাদের মাত্র 28,000, সরি 28 জন নিহত হয়েছেন। তো ক্ষয়ক্ষতির পুরো চিত্রটা পাওয়াটা দুষ্কর। আর ইসরায়েলও তো মোটামুটি সেন্সর করেছে। তো কিন্তু সেই প্রাথমিকভাবে আমার মূল্যায়ন বা বিশ্লেষণ, ইসরায়েলের তো দুটো টার্গেট ছিল: পারমাণবিক স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া, এর পরবর্তী হচ্ছে আপনার ইরানের রেজিম চেঞ্জ। তো ইনিশিয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এক্সপার্টদের বিভিন্ন ভাষ্য এবং লেখা থেকে, যে ইসরায়েলের ইমিডিয়েট টার্গেটটা কিন্তু পূরণ হয় বা তারা ফেল করেছে এখানে। এবং এটাও নিশ্চয়ই আপনারা আমাদের মনে জনাব থাকার রাহিদ কথা এজাজ, যে আপনি ট্রাম্প যেমনটি 21 বলছিলেন তারিখ শুরুতেই পরমাণু ধ্বংসের কথা বলছিলেন, তো ইরানের পরমাণু ধ্বংস না হলে এখন নেতানিয়াহু বা ট্রাম্প, এখন তাদের পদক্ষেপটা আসলে কি হবে? এখন তো তারা একটা যুদ্ধবিরতির ওই জায়গাতে আমি আসছি, যে তারা যুদ্ধবিরতিতে কেন গেলেন। 21 তারিখ ভোরের আগে হামলা চালিয়েছিল তারা, সব রকমের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে রাডার গুলো ব্লক করে দিয়ে যুক্তরাষ্ট্র খুব সফলভাবে হামলাটি চালিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। অন্তত অবকাঠামোগত ধ্বংসের দিকে যদি বলে, কিন্তু যে কথাটা আমি একটু আগে বললাম, আবার সেই জায়গাতে ফিরে যায়, পারমাণবিক স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া বা ধ্বংস নির্মূল করে দেওয়া, সেটি কিন্তু হয়নি। এটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, যদি আমি বলি এটা ইনিশিয়াল স্টেমে। এখন তারাই যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি কখন আসলো, এটা আসলো কিন্তু আপনার নিশ্চয় মনে আছে 21 তারিখ হামলার পরপরই একদিন পর রাতেই আল উদেইদ, ইরাকের কাতারে যে তাদের বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের, সেখানে অন্তত 6টি মিসাইল ছোড়া হয়েছিল। এবং ইরাকের ঘাঁটিতে একটি, মোট 7টি মিসাইল ছোড়া হয়। এবং এটাও মনে রাখা উচিত, এই মিসাইল গুলা ছোড়ার আগে তারা কিন্তু আগাম বার্তা দিয়েছিল কে, ইরান,
যে প্রতীকীভাবে তারা হামলা চালাচ্ছে, অর্থাৎ ইরান থেকে কাতার এবং ইরাকে গিয়ে যে মিসাইল গুলো অ্যাটাক করলো সেটি কিন্তু যুক্তরাষ্ট্রকে ভরকে দিয়েছে বলে আমরা বুঝি। এটি এক নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে আব্বাস আরাকচি, ইরানের ফরেন মিনিস্টার, উনি মস্কোতে গিয়েছিলেন। মস্কোতে পুতিন তাকে বলেছিল যেই ক্যাপাসিটি বা ডিটারেন্ট সেটার জন্য তারা তাদেরকে সাপোর্ট করবে। এবং অন্যান্য এই যুদ্ধের মধ্যে হামলার মধ্যে দিয়ে আমরা আমরা জানি যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা হুমকি ইরান দিয়েছিল, যে এই হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি প্রবাহের অন্তত 20% পরিবহন করা হয়। তারপর ইরান পাশাপাশি বলছিল আইএ থেকে সরে আসবে। তো সব মিলিয়ে ইরানে কিন্তু 13 জুনের হামলার পর পাল্টা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল। তো সেই জায়গা থেকে যুদ্ধবিরতি আসলো। এখন আপনার স্ট্রেট প্রশ্নে চলে আসি, যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি যেটা হয়েছে সেটা আসলে কতখানি টিকবে? কারণ আমরা যুদ্ধবিরতি ঘোষণার পরও কিন্তু পাল্টাপাল্টি হামলা হতে দেখেছি। এখন এই যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি যদি টেকসই না হয়, আপনার 13 জুন থেকে যে সংঘাত বা যুদ্ধ আমরা দেখলাম মধ্যপ্রাচ্যে নতুন করে মানে সরাসরি এবং যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্নভাবে জড়িয়ে যাওয়া, সেইখানে শান্তি কতটা টেকসই হবে এই প্রশ্ন কিন্তু অলরেডি উঠতে শুরু করেছে। জনাব রাহিদ এজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।